জয় হিন্দ বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল জিএস মাস্টার ক্লাস। আর আজকে আমরা নিয়ে এসেছি ভারতের ভূগোল, ঠিক আছে, অর্থাৎ ইন্ডিয়ান জিওগ্রাফি। বিগত বছরের প্রশ্ন একবারে হুবহু কমনযোগ্য সেরা 30টি প্রশ্ন এখানে আলোচনা করব। তো এটা হচ্ছে সেট নাম্বার 1। বিশেষ করে এটা যেটা হচ্ছে ডাব্লিউবিসিএস আর যেটা হচ্ছে ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি অ্যান্ড ডি এর জন্য, ঠিক আছে, গ্রুপ সি অ্যান্ড ডি এর জন্য। তাহলে বিশেষ করে আমরা যেটা ফোকাস রাখবো সেটা হচ্ছে ডাব্লিউবিসিএস। এই যে ডাব্লিউবিসিএস পরীক্ষা যেটা হচ্ছে ডাব্লিউবিসিএস এর যে বিগত বছরের যে পরীক্ষাগুলি প্রিলিমস পরীক্ষায় আসা বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে আমরা নিয়ে আসছি। সেটা হচ্ছে ভারতের ভূগোল অর্থাৎ ইন্ডিয়ান জিওগ্রাফি থেকে। এছাড়া এখানে এটার মধ্যে থাকবে পশ্চিমবঙ্গের ভূগোলটাও ইনক্লুড করা আছে, ঠিক আছে। তো চলো শুরু করি আজকের প্রথম প্রশ্ন দিকে। তো ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখবে, আর হ্যাঁ, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে ভুলবে না, ঠিক আছে। চলো শুরু করি আজকের প্রথম প্রশ্ন। তাহলে ফার্স্ট কোশ্চেন দেওয়া আছে যে ভারতের প্রমাণ সময় যেটা বলা হয় ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম নির্ণয় করা হয় কোন দ্রাঘিমাংশ অনুযায়ী। এটা এসছে 2012 সালের, দেখে নিতে পারো যে ভারতের প্রমাণ সময় বা আইএসটি ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম নির্ণয় করা হয় কোন দ্রাঘিমাংশ অনুযায়ী। চারটে অপশন দেওয়া আছে, এই চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? তাহলে চারটে অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর হয়ে যাচ্ছে সেটা হচ্ছে কি অপশন এ 82 ডিগ্রি 30 মিনিট ইস্ট বা পূর্ব দ্রাঘিমা, ঠিক আছে। এই 82 ডিগ্রি 30 মিনিট এই যে ইস্ট যেটা দেওয়া আছে পূর্ব দ্রাঘিমা, এটাকেই বলা হয় ভারতের প্রমাণ সময়, ঠিক আছে। এছাড়া একটু বলে রাখি, এটা হচ্ছে উত্তরপ্রদেশের মির্জাপুর। বিশেষ করে মনে রাখবে, এটা পরীক্ষা আসে যে কোথার মধ্যে দিয়ে প্রবেশ যায়। এটা হচ্ছে উত্তরপ্রদেশের মির্জাপুর। এগুলো তোমরা লিখে রাখতে পারো, ঠিক আছে, এগুলো কাজে দেবে। উত্তরপ্রদেশের মির্জাপুর কোথায় না এলাহাবাদ, যেটা এখন হয়ে গেছে প্রয়াগরাজ। তো আমরা এলাহাবাদ বলবো না, এটা হয়ে যাচ্ছে কোথায়, প্রয়াগরাজ, ঠিক আছে, প্রয়াগরাজ। তো এই প্রয়াগরাজের উপর দিয়ে গেছে গ্রিনউইচ মিন টাইম বা জিএমটি থেকে ভারতের যে সময় সেটা হচ্ছে কত, 5 ঘন্টা 30 মিনিট, মানে প্লাস 5 ঘন্টা এই যে 30 মিনিট এগিয়ে আছে, ঠিক আছে। এটি উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশের উপর দিয়ে গেছে। যদি বলা হয় কোথার মধ্যে দিয়ে, তাহলে একটা হচ্ছে ইউপি, ঠিক আছে, ইউপি, তারপর হচ্ছে এমপির একটু কর্নারটা ছুঁয়ে পড়ে বেরিয়ে গেছে এমপি, তারপরে হচ্ছে ছত্তিশগড়, ঠিক আছে, তারপরে যেটা আছে ওড়িশা, তারপরে এটা আছে অন্ধ্রপ্রদেশ এপি, এর মধ্য দিয়ে গেছে। তাহলে বোঝাতে পারলাম। তাহলে 82 ডিগ্রি 30 মিনিট ইস্ট কোথায়, উত্তরপ্রদেশের মির্জাপুর, প্রয়াগরাজের কাছে, কত 5.5 ঘন্টা এগিয়ে, এবং এটা গেছে কোথায়, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ওড়িশা অ্যান্ড অন্ধ্রপ্রদেশ। বুঝতে পারলাম। এরপর আসছি 2 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন বলছে যে কোন মৃত্তিকা তুলা চাষের জন্য সবচেয়ে উপযোগী। এটা হচ্ছে 2021-এ। কোন মৃত্তিকা তুলা চাষের জন্য সবচেয়ে উপযোগী বলেছে। তাহলে চারটা অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে কি অপশন সি, কৃষ্ণ মৃত্তিকা, যেটাকে রেগুর বলা হয়, রেগুর মৃত্তিকাও বলা হয়। এই কৃষ্ণ মৃত্তিকাকে রেগুর মৃত্তিকাও বলা হয়, ঠিক আছে। আচ্ছা, এটা যদি বলে একটু বলে রাখি, এটা হচ্ছে ব্যাসাল্ট শিলা থেকে উৎপন্ন হয়েছে। এটি জল ধারণ ক্ষমতা খুবই বেশি, মানে ওয়াটার কনজারভেশন যেটা আছে, এই জল ধারণ ক্ষমতা এটা অনেক বেশি। ভারতের মহারাষ্ট্র ও গুজরাট অঞ্চলে এই মাটি প্রচুর পরিমাণে দেখা যায়, এবং সেই জন্য ওখানে কার্পাস বা তুলা চাষ বেশি হয়। তাহলে মনে রাখবে মহারাষ্ট্র, ঠিক আছে, মহারাষ্ট্র ও গুজরাট এই এলাকায় প্রচুর পরিমাণে এই যেটা আছে কৃষ্ণ মৃত্তিকা বা এই রেগুর সয়েল পাওয়া যায়। এরপর আসছি, এটা কিসের চাষের জন্য বিখ্যাত, তুলা চাষের জন্য। এরপর আসছে 3 নম্বর বলছে ভাগীরথী ও অলকানন্দা নদীর সংযোগ স্থলটি কী নামে পরিচিত। ভাগীরথী ও অলকানন্দা নদীর সংযোগ স্থল, যেটাকে মিলনস্থলও বলা হয়, এটি কী নামে পরিচিত। এটি হচ্ছে 2018 সালে। তাহলে চারটা অপশন দেওয়া আছে, চারটা অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হয়ে যাচ্ছে দেবপ্রয়াগ। সঠিক উত্তর হয়ে যাচ্ছে দেবপ্রয়াগ। ইন্ডিয়ান কালচারে এই দেবপ্রয়াগের গুরুত্ব অনেক বেশি, ঠিক আছে। উত্তরাখণ্ডের দেবপ্রয়াগে ভাগীরথী ও অলকানন্দা নদী মিলিত হওয়ার পর এই নদী ধারায়, এই ভাগীরথী আর অলকানন্দা এদের মিলিত ধারায় যেটা আছে সেটা হচ্ছে কী নামে পরিচিত, সেটা হচ্ছে গঙ্গা নামে পরিচিত, ঠিক আছে। একইভাবে অলকানন্দা ও মন্দাকিনী মিলিত হয়। এই অলকানন্দার সাথে মন্দাকিনী মিলিত হয় কোথায়, রুদ্রপ্রয়াগে। এটা মনে রাখবে, অলকানন্দার সাথে মন্দাকিনী মিলিত হয় রুদ্রপ্রয়াগে, আর ভাগীরথী আর অলকানন্দা মিলিত হয়, তার নাম হচ্ছে গঙ্গা, এটি হয় দেবপ্রয়াগে। ইন্ডিয়ান কালচার যেটা আছে, ইন্ডিয়ান কালচারে বা ভারতীয় সংস্কৃতিতে দেবপ্রয়াগের ভূমিকা অনেক বেশি, ঠিক আছে। এটা কোথায়, উত্তরাখণ্ডে। এরপরে আসছি 4 নম্বর প্রশ্ন বলছে পশ্চিমবঙ্গের রাঢ় সমভূমি কোন শিলা দ্বারা গঠিত। এটি হচ্ছে 2013 সালে। পশ্চিমবঙ্গের রাঢ় সমভূমি কোন শিলা দ্বারা গঠিত। চারটা অপশন দেওয়া আছে, চারটা অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর যেটা হবে সেটা হবে কি ল্যাটেরাইট মাটি, ঠিক আছে, অপশন সি ল্যাটেরাইট। রাঢ় অঞ্চল বিশেষ করে যেটা হচ্ছে পশ্চিমবঙ্গের বাঁকুড়া, পুরুলিয়া ও বীরভূমের পশ্চিমাংশে অবস্থিত, ঠিক আছে। পশ্চিমবঙ্গের বাঁকুড়া, পুরুলিয়া ও
বীরভূমের পশ্চিমাংশে অবস্থিত, ঠিক আছে, বীরভূমের পশ্চিমাংশ, আচ্ছা বীরভূমই শুধু লিখতে হবে, বীরভূমের পশ্চিমাংশে অবস্থিত। এটি মূলত তরঙ্গায়িত মালভূমি অঞ্চল। এখানকার মাটি যেটা আছে সেটা হচ্ছে ইটের মতো লাল ও শক্ত এবং এটাকেই বলা হয় ল্যাটেরাইট মাটি, ঠিক আছে। এরপর আসছি 5 নম্বর। 5 নম্বর বলছে ভারতের, আচ্ছা দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী কোনটি? দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী কোনটি? 4টা অপশন দেওয়া আছে, 4টা অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হয়ে যাচ্ছে কি অপশন সি, গোদাবরী। অপশন সি, গোদাবরী, ঠিক আছে। এই যে অপশন সি, এটাকে বলা হয় দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী। এটিও এসছে পরীক্ষায় কিন্তু 2010-এ, ঠিক আছে। তাহলে গোদাবরী নদীকে এর দৈর্ঘ্যের কারণে উত্তর ভারতের নদী গঙ্গার সাথে তুলনা করা হয় এবং সেই জন্য এটাকে বলা হয় কি ওল্ড গঙ্গা, ওল্ড গঙ্গা বা বৃদ্ধ গঙ্গা বা বুড়ি গঙ্গাও নামে পরিচিত, ঠিক আছে। আর এটি কোথা থেকে যদি উৎপন্ন হয় তাহলে এটা মনে রাখবে মহারাষ্ট্রের ত্রম্বকেশ্বর। এটা পরীক্ষায় আসছে মাঝে মাঝে, মহারাষ্ট্রের ত্রম্বকেশ্বর, ঠিক আছে, ত্রম্বকেশ্বর থেকে উৎপন্ন হয়েছে। এরপর আসছে, আচ্ছা তোমরা অবশ্যই কিন্তু তোমাদের স্কোর কত হচ্ছে, টোটাল 30টি প্রশ্ন এখানে আলোচনা করা হবে, তো 30টি প্রশ্নের মধ্যে তোমাদের স্কোর কত হচ্ছে সেটা অবশ্যই কমেন্টে জানাবে। আর হ্যাঁ, ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে, এতে আমাদের উৎসাহ বাড়বে, ঠিক আছে। তো অবশ্যই কমেন্টে জানাবে। সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে ঘোষণা করার মূল কারণ কি? এটা 2020 সালে এসছে। সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করার মূল কারণ কি? 4টা অপশন দেওয়া আছে, 4টা অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? তাহলে সঠিক উত্তর অনেকে হয়তো বাঘ সংরক্ষণ বলে দেবে, কিন্তু এটা বাঘ সংরক্ষণ না, ম্যানগ্রোভ অরণ্য ও জীব বৈচিত্র্য, ম্যানগ্রোভ অরণ্য ও জীব বৈচিত্র্য, বায়োডাইভার্সিটি, ঠিক আছে। তাহলে এই যে ইউনেস্কো কত সালে যদি বলে তাহলে সেটা হয়ে যাবে ইউনেস্কো, যেটা এই কোথায় গেল, হ্যাঁ ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করে কবে? 1987, 1987 সালে, ঠিক আছে। এরপর আসছি 7 নম্বর। 7 নম্বর কি বলছে? 7 নম্বর বলছে ভারতের কোন রাজ্যে সূর্যোদয় সবার আগে হয়, মানে সূর্য প্রথম ওঠে ভারতের কোন রাজ্যে সূর্যোদয় সবার আগে হয়? 2022 সালে প্রশ্ন। 4টা অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে কি অরুণাচল প্রদেশ, সঠিক উত্তর অরুণাচল প্রদেশ। কারণ আমরা জানি কি ভারতের যেটা পূর্বতম বিন্দু যেটা আছে সেটা হচ্ছে কোথায়? কিবিথু। আর এই কিবিথুটা কোথায় আছে? এটা হচ্ছে অরুণাচল প্রদেশে। কোথায় আছে? অরুণাচল প্রদেশে, ঠিক আছে। তো সেই জন্য এখানে সূর্যের আলো সবথেকে প্রথম পৌঁছায়। এটা মনে রাখবে, ভারতের যে পূর্বতম বিন্দু সেটা হচ্ছে কিবিথু, অরুণাচল প্রদেশ। এরপর আসছি 8 নম্বর। 8 নম্বর বলছে যে নাগার্জুন সাগর বহুমুখী প্রকল্প, নাগার্জুন সাগর বহুমুখী প্রকল্প কোন নদীর ওপর অবস্থিত? 2012 সালের প্রশ্ন। নাগার্জুন সাগর বহুমুখী প্রকল্প কোন নদীর ওপর অবস্থিত? 4টা অপশন দেওয়া আছে, 4টা অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর যেটা হবে সেটা হবে অপশন এ কৃষ্ণা, অপশন এ কৃষ্ণা নদীর ওপর অবস্থিত। এটা কোথায় অবস্থিত? এটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানা সীমান্তে অবস্থিত, ভারতের অন্যতম বৃহত্তম ও সেচ প্রকল্প বাঁধ। অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানা, মনে রাখবে অন্ধ্রপ্রদেশ অ্যান্ড তেলেঙ্গানা, ঠিক আছে, অন্ধ্রপ্রদেশ অ্যান্ড তেলেঙ্গানা। আচ্ছা একটু বলে রাখি যে এদিকে যেটা আছে WBCS পরীক্ষার জন্য ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন বা ইডিয়াম একদম রুট ওয়ার্ড ধরে প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেন যেগুলো আছে সেগুলোকে করাতে চাইছি। তো সেগুলো তোমাদের যদি প্রয়োজন হয় তোমরা অবশ্যই কমেন্টে জানাবে, তাহলে আমি এই যে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন আছে আর ইডিয়াম আছে তার সাথে সিনোম অ্যান্টোনিম যেগুলো প্রিভিয়াস ইয়ারে এসছে সেগুলো রুট ওয়ার্ড ধরে আমি করিয়ে দেবো, ঠিক আছে। তো যদি তোমাদের প্রয়োজন হয় কমেন্টে অবশ্যই জানাবে। 9 নম্বর এসছে টোডা উপজাতি। এই যে টোডা নামটা মনে রাখবে, টোডা উপজাতি ভারতের কোথায় বাস করে? টোডা উপজাতি ভারতের কোথায় বাস করে? 2019 সালের প্রশ্ন। টোডা উপজাতি ভারতের কোথায় বাস করে? 2019 সালের প্রশ্ন। 4টা অপশন দেওয়া আছে, 4টা অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? অনেকেই খাসি পাহাড় করে, কিন্তু না, এটা হয়ে যাবে কি আমাদের নীলগিরি পর্বত, এটা হয়ে যাবে নীলগিরি পর্বত, ঠিক আছে। টোডারা দক্ষিণ ভারতের তামিলনাড়ুর নীলগিরি পাহাড়ের একটি গুরুত্বপূর্ণ আদিবাসী গোষ্ঠী। তাহলে অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এরপর আসছি 10 নম্বর। 10 নম্বর বলছে ভারতের কোন রাজ্যে দীর্ঘতম সমুদ্র উপকূল রয়েছে? 2018 সালের প্রশ্ন। ভারতের কোন রাজ্যে দীর্ঘতম সমুদ্র উপকূল রয়েছে? 4টা অপশন দেওয়া আছে, 4টা অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর যেটা হবে সেটা হবে কি আমরা সবাই জানি গুজরাট, এটা হচ্ছে গুজরাট, ঠিক আছে। এটা যদি বলা হয় তাহলে 1600 কিলোমিটার, 1600। আর টোটাল কত আছে? 7516 উইথ ইনক্লুডিং আইল্যান্ড, ঠিক আছে, 7516। 11 নম্বর প্রশ্ন। অযোধ্যা পাহাড় পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? 2015 সালে এসছে। অযোধ্যা পাহাড় পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? 4টা অপশন দেওয়া আছে, 4টা অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হয়ে যাচ্ছে পুরুলিয়া, সঠিক উত্তর হয়ে যাচ্ছে পুরুলিয়া। আচ্ছা পুরুলিয়া থেকে যদি কেউ থাকো অবশ্যই কমেন্টে জানাবে, পুরুলিয়া থেকে কে আছো অবশ্যই কমেন্টে জানাবে। তাহলে অযোধ্যা পাহাড় পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? পুরুলিয়া, ঠিক আছে। আর এই যে অযোধ্যা যেটা সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? গোর্গাবুরু।
ঠিক আছে, এগুলো লিখে রাখবে তোমরা, গোর্গাবুরু। এরপরে আসছি 12 নম্বর বলছে ফারাক্কা ব্যারেজ। ফারাক্কা ব্যারেজ কেন নির্মাণ করা হয়েছে? ফারাক্কা ব্যারেজ কেন নির্মাণ করা হয়েছে? 2017 সালের প্রশ্ন। 4টা অপশন দেওয়া আছে, 4টা অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? তাহলে সঠিক উত্তর যেটা হবে সেটা হবে কি, হুগলি নদীতে জলপ্রবাহ বৃদ্ধির জন্য। হুগলি নদীতে জলপ্রবাহ বৃদ্ধির জন্য এই ফারাক্কা ব্যারেজ নির্মাণ করা হয়েছে। হুগলি নদীতে জলপ্রবাহ বৃদ্ধির জন্য, ঠিক আছে। আচ্ছা, ফারাক্কা ব্যারেজ যেটা আছে কোন ডিস্ট্রিক্টে আছে? কোন ডিস্ট্রিক্টে আছে এটা কমেন্ট করে জানাবে। ফারাক্কা ব্যারেজ কোন ডিস্ট্রিক্টে আছে এটা কমেন্ট করে জানাবে, এবং ওই ডিস্ট্রিক্ট থেকে কে কে আছে অবশ্যই বলবে। এরপর আসছি 13 নম্বর প্রশ্ন। 13 নম্বর প্রশ্ন বলছে সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ কোনটি? 2000 সালে এসছে। সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ কোনটি? এটি 2000 সালে এসছে। 4টা অপশন দেওয়া আছে, 4টা অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন বি, বৃহস্পতি। ঠিক আছে। আচ্ছা, এটা মনে রাখার যে বৃহত্তম বৃহস্পতির থেকে আসছে বৃহৎ, ঠিক আছে, এটা মনে রাখবে। তাহলে বৃহৎ মানে হচ্ছে বড়, ঠিক আছে। তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এরপরে আসছি, আচ্ছা মনে রাখবে একে গ্যাস দানব বলা হয়। একে গ্যাস দানব বলা হয়। এরপরে 14 নম্বর প্রশ্ন। 14 নম্বর প্রশ্ন বলছে কাজিরাঙ্গা জাতীয় উদ্যান। কাজিরাঙ্গা জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? 2023। কাজিরাঙ্গা জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? 4টা অপশন দেওয়া আছে, 4টা অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হয়ে যাচ্ছে কি, আমরা জানি এটা অসম। কাজিরাঙ্গা অসম। এটি একশৃঙ্গ গন্ডারের জন্য বিখ্যাত এবং এটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটও আছে। তাহলে এটা মনে রাখবে একশৃঙ্গ গন্ডার, ঠিক আছে, একশৃঙ্গ গন্ডারের জন্য বিখ্যাত। বুঝতে পারলাম। এরপর আসছি 15 নম্বর বলছে সিন্ধু নদ কোথায় পতিত হয়েছে? 2011 সালের প্রশ্ন। সিন্ধু নদ কোথায় পতিত হয়েছে, ঠিক আছে, অর্থাৎ কোথায় গিয়ে মিশেছে? তাহলে 4টা অপশন দেওয়া আছে, 4টা অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর যেটা হয়ে যাচ্ছে সেটা হচ্ছে আরব সাগর। সঠিক উত্তর আরব সাগর। আচ্ছা, সিন্ধু নদের যদি উৎপত্তির কথা বলে তাহলে হয়ে যাচ্ছে কি তিব্বতের মানসরোবর। এটা মনে রাখবে, সিন্ধু নদের উৎপত্তি যদি বলে তাহলে সেটা হচ্ছে তিব্বতের মানসরোবর, ঠিক আছে, তিব্বতের মানসরোবর, এবং উৎপন্ন হয়ে ভারত ও পাকিস্তানের মধ্য দিয়ে আরব সাগরে পড়েছে। আচ্ছা, এক্ষেত্রে বলে রাখি যারা WBSSC গ্রুপ সি অ্যান্ড ডি এর জন্য প্রিপারেশন করছো, তো তাদের জন্য বলে রাখি যে আমরা মক টেস্ট নিয়ে এসেছি অলরেডি 35, অর্থাৎ 35টি মক টেস্ট এই চ্যানেলটারই প্লে লিস্টে আপলোড করা আছে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। এছাড়া আমি এই ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকেও তোমরা দেখতে পারবে, ঠিক আছে। এছাড়াও আমরা আরও টোটাল 20টি স্পেশাল মক টেস্ট নিয়ে আসছি খুব শীঘ্রই, সেগুলোও তোমরা পেয়ে যাবে। তো এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এখনও করে না থাকলে করে নাও, এবং এই চ্যানেলটির মধ্যে টিউন থাকবে। তো তারপরে আসছি 16 নম্বর প্রশ্ন। 16 নম্বর বলছে ভারতের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। ভারতের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোনটি? 2006 ভারতের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। 4টা অপশন দেওয়া আছে, 4টা অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হয়ে যাচ্ছে তারাপুর। সঠিক উত্তর হচ্ছে তারাপুর। কোথায় আছে তারাপুর? মহারাষ্ট্রের তারাপুর, ঠিক আছে। মহারাষ্ট্রের তারাপুর কত সালে যদি বলে তাহলে 1969, 1969 সালে মহারাষ্ট্রের তারাপুরে প্রথম বাণিজ্যিক পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপিত হয়। তাহলে এটা ইয়ারটা মনে রাখবে, 1969, জায়গার নাম হচ্ছে মহারাষ্ট্র, আর নাম হচ্ছে তারাপুর। এরপরে আসছি 17 নম্বর বলছে কর্কট ক্রান্তি রেখা ভারতের কয়টি রাজ্যের ওপর দিয়ে গেছে? 2021 কর্কট ক্রান্তি রেখা, যেটাকে আমরা বলা হয় টপিক অফ ক্যান্সার, ভারতের কয়টি রাজ্যের উপর দিয়ে গেছে? 4টা অপশন দেওয়া আছে, 4টা অপশনের মধ্যে সঠিক উত্তর হবে 8টি, অপশন সি 8টি। তাহলে কী কী যদি বলে তাহলে প্রথম থেকে একদম পশ্চিম থেকে পূর্ব দিকে দিয়ে যাব আমরা। প্রথমে যেটা হচ্ছে সেটা হচ্ছে গুজরাট, ঠিক আছে। তারপরে গুজরাটের পর যেটা রাজস্থান, মধ্যপ্রদেশ, ঠিক আছে, গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, এগুলো পারলে লিখে নেবে, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, তারপরে যেটা হচ্ছে পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, মিজোরাম, ঠিক আছে, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা ও মিজোরাম, ঠিক আছে, টোটাল 8টা, 1 2 3 4 5 6 7 8, ঠিক আছে। এরপর আসছি 18 নম্বর বলছে যে ভারতের কোন উপকূলে বছরে দুবার বৃষ্টিপাত হয়? 2003 সালে এসেছে। ভারতের কোন উপকূলে বছরে দুবার বৃষ্টিপাত হয়? 4টা অপশন দেওয়া আছে, 4টা অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর যেটা হয়েছে সেটা হচ্ছে করমণ্ডল উপকূল, অপশন সি, করমণ্ডল উপকূল, ঠিক আছে। এই যে তামিলনাড়ু করমণ্ডল উপকূলে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু, যেটাকে আমরা বলি সাউথ ওয়েস্ট মনসুন, এই সাউথ ওয়েস্ট মনসুন বা দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে একবার, এবং শীতকালে উত্তর পূর্ব মৌসুমী বায়ু, যেটাকে আমরা প্রত্যাবর্তনকারী মৌসুমী বায়ু বলি, সেটার প্রভাবে দ্বিতীয়বার বৃষ্টি হয়। একটা হচ্ছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু, আর একটা হচ্ছে উত্তর পূর্ব
মৌসুমি বায়ু বা প্রত্যাবর্তনকারী মৌসুমি বায়ু। বুঝতে পারলাম। এরপরে আসছি 19 নম্বর বলছে ভারতের বৃহত্তম লিগনাইট কয়লা খনি কোনটি? 2021 সালে এসছে। ভারতের বৃহত্তম লিগনাইট কয়লা খনি কোনটি? 4টা অপশন দেওয়া আছে। 4টা অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর হয়ে যাচ্ছে সেটা হচ্ছে কি অপশন বি, নেইভ্যালি। অপশন বি, নেইভ্যালি। ঠিক আছে। এই যে তামিলনাড়ুর নেইভ্যালি, এই তামিলনাড়ুর নেইভ্যালি হচ্ছে ভারতের বৃহত্তম লিগনাইট, যেটাকে আমরা বলি বাদামি কয়লাও বলি। এই লিগনাইটকে আমরা কি বলি? বাদামি কয়লা। ঠিক আছে। লিগনাইটকে আমরা বলি কি বাদামি কয়লা বলাই। আর ঝরিয়া কয়লা খনি হচ্ছে ভারতের বৃহত্তম কয়লা খনি, যেখানে পাওয়া যায় কি বিটুমিনাস। ঝরিয়া। ঠিক আছে। এই ঝরিয়া যেখানে পাওয়া যায় বিটুমিনাস। ঠিক আছে। এরপর আসছি 20 নম্বর বলছে ডানকান প্যাসেজ কোন দুটি দ্বীপের মধ্যে অবস্থিত? ডানকান প্যাসেজ কোন দুটি দ্বীপের মধ্যে অবস্থিত? 4টা অপশন দেওয়া আছে। 4টা অপশনের মধ্যে সঠিক উত্তর কি হবে? তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে দক্ষিণ আন্দামান ও ক্ষুদ্র আন্দামান, যেটাকে আমরা লিটল আন্দামান বলছি। একটা হচ্ছে সাউথ আন্দামান অ্যান্ড লিটল আন্দামান, অর্থাৎ দক্ষিণ আন্দামান ও ক্ষুদ্র আন্দামান। অপশন বি, অপশন বি। এরপর আসছি 21 নম্বর প্রশ্ন। 21 নম্বর প্রশ্ন বলছে পশ্চিমবঙ্গের কোন জেলায় সবচেয়ে বেশি তামাক চাষ হয়? তামাক অর্থাৎ কি টোবাকো, তামাক অর্থাৎ টোবাকো। তাহলে এই যে পশ্চিমবঙ্গের কোন জেলায় সবচেয়ে বেশি তামাক চাষ হয়? 2017 সালের প্রশ্ন। সঠিক উত্তর হয়ে যাচ্ছে কি কোচবিহার। সঠিক উত্তর হয়ে যাচ্ছে কোচবিহার। এরপরে 22 নম্বর প্রশ্ন। 22 নম্বর প্রশ্ন বলছে ভারতের গ্লাসগো বলা হয় কোন শহরকে, বা ভারতের গ্লাসগো কোন শহরকে বলা হয়? 2015 সালের প্রশ্ন। তাহলে সঠিক উত্তর কী হবে? তাহলে সঠিক উত্তর যে হয়ে যাচ্ছে কি হাওড়া। সঠিক উত্তর হাওড়া, অপশান এ। এটা মনে রাখবে যে স্কটল্যান্ডের গ্লাসগোতে পাট শিল্প প্রচুর পরিমাণে পাওয়া যায় এবং তাছাড়া ইঞ্জিনিয়ারিং ও ভারী শিল্প পাওয়া যায়। তো সেই হিসাবে বা কম্প্যারিজনের হিসাবে হাওড়াতে পাট শিল্পের আধিক্য, এছাড়া ইঞ্জিনিয়ারিং ও ভারী শিল্পের আধিক্য থাকার কারণে ভারতের হাওড়া শহরকে স্কটল্যান্ডের গ্লাসগো শহরের সাথে তুলনা করা হয়। যেরকম ভারতের ম্যানচেস্টার বলা হয় আহমেদাবাদকে, কারণ কি এই যে সুতি শিল্প বা কাপড় শিল্প যেটা আছে সেটা লন্ডনের ম্যানচেস্টার যেটা আছে, ইংল্যান্ডের ম্যানচেস্টারের সাথে তুলনা করা হয়। ঠিক আছে। তাহলে এটা হয়ে যাচ্ছে অপশান এ, হাওড়া। এরপরে 23 নম্বর বলছে কোন রাজ্যটি ভেঙে ঝাড়খণ্ড গঠিত হয়েছিল? 2005 সালের প্রশ্ন। কোন রাজ্যটি ভেঙে ঝাড়খণ্ড গঠিত হয়েছিল? 4টা অপশন দেওয়া আছে। 4টা অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে, আমরা জানি এটা কি বিহার। ঠিক আছে, বিহার। তাহলে কবে যদি বলে তাহলে সেটা হয়ে যাবে 2000 সালে। 2000 সালে 15ই নভেম্বর। ঠিক আছে, 2000 সালে 15 নভেম্বর বিহার রাজ্যের দক্ষিণাংশ ভেঙে ঝাড়খণ্ড রাজ্য ভারতের 28তম রাজ্য হিসাবে আত্মপ্রকাশ করে। ঠিক আছে, এটা মনে রাখবে। ঝাড়খণ্ড হচ্ছে 28th স্টেট অফ ইন্ডিয়া। 28 স্টেট অফ ইন্ডিয়া। কত সালে? 2000 সালে 15ই নভেম্বর। বুঝতে পারলাম কোথাকে বিহারের দক্ষিণ অংশ ভেঙে ঝাড়খণ্ড রাজ্যটি গঠিত হয়, 28তম রাজ্য। এরপর আসছি 24 নম্বর। 24 নম্বর বলছে নাথুলা পাস কোথায় অবস্থিত? 2018। নাথুলা পাস কোথায় অবস্থিত? পাস। ঠিক আছে, তাহলে 4টা অপশন দেওয়া আছে। 4টা অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? যেটাকে গিরিপথ বলা হয়, এটাকে গিরিপথ বলে। ঠিক আছে, এই যেটা আছে এটাকে গিরিপথ বলে। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হয়ে যাচ্ছে কি সিকিম। সঠিক উত্তর হচ্ছে অপশন এ, সিকিম। আচ্ছা, এই যে হিমালয়ের যে গিরিপথ যা ভারতের সিকিম রাজ্যের সাথে চীনের তিব্বত এর সংযোগ রক্ষা করে, তাহলে সিকিমের সাথে তিব্বতের, সিকিম ও তিব্বত। ঠিক আছে, এরপর আসছি 25 নম্বর। 25 নম্বর বলছে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ সান্দাকফু কোন পর্বতশ্রেণীর অন্তর্গত? পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ সান্দাকফু কোন পর্বতশ্রেণীর অন্তর্গত? 2014 সালের প্রশ্ন। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হয়ে যাচ্ছে সিঙ্গালীলা, অপশন এ, সিঙ্গালীলা। ঠিক আছে, সান্দাকফু এর উচ্চতা কত? যদি বলে সান্দাকফু এর উচ্চতা হচ্ছে 36 মিটার। ঠিক আছে, মনে রাখবে ডাবল 36 মিটার পশ্চিমবঙ্গের সর্বোচ্চ বিন্দু, যা সিঙ্গালীলা পর্বতশ্রেণীর অন্তর্ভুক্ত। এরপরে আসছি 26 নম্বর বলছে ভারতের বন গবেষণা কেন্দ্রটি কোথায় অবস্থিত? ভারতের বন গবেষণা কেন্দ্রটি কোথায় অবস্থিত? 2010। সঠিক উত্তর হয়ে যাচ্ছে কি অপশন সি, দেরাদুন। অপশন সি, দেরাদুন।
তাহলে উত্তরাখণ্ডের দেরাদুনে ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট, যেটাকে আমরা FRI বলি, ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট, এটা উত্তরাখণ্ডের দেরাদুনে অবস্থিত, যা বন সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এরপর আসছে 27 নম্বর। 27 নম্বর বলছে যে ভারতের সবচেয়ে বেশি এলাকা জুড়ে কোন মৃত্তিকা রয়েছে? 2007 সালের প্রশ্ন। ভারতের সবচেয়ে বেশি এলাকা জুড়ে কোন মৃত্তিকা রয়েছে? 4টা অপশন দেওয়া আছে। 4টা অপশনের মধ্যে সঠিক উত্তর যেটা হবে সেটা হবে পলি মৃত্তিকা, যেটাকে আমরা কি বলি, যেটাকে ইংলিশে বলা হয় অ্যালুভিয়াল সয়েল। ঠিক আছে, অ্যালুভিয়াল সয়েল অলমোস্ট 43%, অলমোস্ট 43%। ঠিক আছে, বিশেষ করে এটা গঙ্গা ব্রহ্মপুত্র সমভূমি অঞ্চলে বেশি পাওয়া যায়। এরপর আসছি 28 নম্বর। 28 নম্বর আছে মুকুটমণিপুর বাঁধ কোন নদীর ওপর অবস্থিত? 2019 মুকুটমণিপুর বাঁধ কোন নদীর ওপর অবস্থিত? 4টা অপশন দেওয়া আছে। 4টা অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? তাহলে সঠিক উত্তর যেটা হচ্ছে সেটা হচ্ছে কি অপশান এ, কংসাবতী। অপশান এ, কংসাবতী। ঠিক আছে, পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলায় মুকুটমণিপুরে কংসাবতী ও কুমারী নদীর সংযোগস্থলে এই বাঁধটি নির্মিত হয়েছে। ঠিক আছে, কংসাবতী ও কুমারী নদীর সংযোগস্থলে এই মুকুটমণিপুর বাঁধটি নির্মিত হয়েছে। কোন জেলায়? তাহলে সেটা হয়ে যাচ্ছে বাঁকুড়া। ঠিক আছে, সেটা হচ্ছে বাঁকুড়া জেলায়। ঠিক আছে, এরপরে আসছি 29 নম্বর প্রশ্ন। দক্ষিণ পূর্ব রেলওয়ে, যেটাকে বলা হয় সাউথ ইস্টার্ন রেলওয়ে জোন, এর সদর দপ্তর কোথায় অবস্থিত? 2012 দক্ষিণ পূর্ব রেলওয়ে বা সাউথ ইস্টার্ন রেলওয়ের সদর দপ্তর কোথায় অবস্থিত? হেডকোয়ার্টার, সদর দপ্তর অর্থাৎ হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? 4টা অপশন দেওয়া আছে। 4টা অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? তাহলে দক্ষিণ পূর্ব রেলওয়ে বা সাউথ ইস্টার্ন জোনের হেডকোয়ার্টার হচ্ছে কলকাতা, সেটা হচ্ছে কি কলকাতা। আর পূর্ব রেলওয়ে যেটা আছে, পূর্ব রেলওয়ের দপ্তরও হচ্ছে কলকাতা। 30 নম্বর। 30 নম্বর বলছে রাউরকেল্লা ইস্পাত কারখানা কোন দেশের সহযোগিতায় নির্মিত? রাউরকেল্লা ইস্পাত কারখানা কোন দেশের সহযোগিতায় নির্মিত 2020 সালে? তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে কি জার্মানি। সঠিক উত্তর হচ্ছে জার্মানি। তাহলে জার্মানির সহযোগিতায় এই রাউরকেল্লা ইস্পাত কারখানা নির্মিত হয়। উড়িষ্যার কোথায়? উড়িষ্যার রাউরকেল্লা। উড়িষ্যার রাউরকেল্লা এটা হচ্ছে 1959। ঠিক আছে, এই যে 1959 সালে উড়িষ্যার রাউরকেল্লা কেন্দ্রটি পশ্চিম জার্মানির কারিগরি সহায়তায় গড়ে উঠেছিল। বুঝতে পারলাম। এরপর আসছি 31 নম্বর। এই 31 নম্বর যেটা দেওয়া আছে এটা হচ্ছে হোমওয়ার্ক। ঠিক আছে, তোমরা অবশ্যই কমেন্টে জানাবে যে তুঁত চাষ, যেটাকে বলা হয় মালবেরি কাল্টিভেশনকে কী বলা হয়? 2015 সালে তুঁত চাষ বা মালবেরি কাল্টিভেশনকে কী বলা হয়? পিসিকালচার, সেরিকালচার, হর্টিকালচার, অ্যাপিকালচার। 4টা অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। ঠিক আছে, সো কমেন্ট ইওর অ্যান্সার। কমেন্ট ইউর অ্যান্সার অবশ্যই কমেন্ট করে জানাবে। তো এখানে আমরা শেষ করছি। টোটাল 31 প্রশ্ন করলাম, অর্থাৎ 30টি প্রশ্ন অ্যান্সার বলে দেওয়া হয়েছে। তো এখানে সেরা 30টি প্রশ্ন, এরপরে আমরা ভিডিও আগে নিয়ে আসবো। তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে কোন টপিকের ওপর তোমাদের ভিডিও লাগবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই যারা এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে নাও পরবর্তী ভিডিওগুলোর জন্য। তো এখানে শেষ করছি। থ্যাংক ইউ। ভিডিওটা শেষ করছি। জয় হিন্দ।